আবারও সেকেন্ড ক্লাস অর্থাৎ দ্বিতীয় ক্লাসে জন্য উপস্থিত হয়েছি। নবম শ্রেণীর পশ্চিমবঙ্গের জলবায়ুর চ্যাপ্টারটির প্রথম ক্লাসে কিছুটা বুঝিয়েছি জলবায়ু প্রকৃতি এবং জলবায়ুর বৈশিষ্ট্য। এবারে যেটা বোঝাবো পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈচিত্র্যের কারণ এবং ঋতু বৈচিত্র্য এবং অন্যান্য ছোটো ছোটো প্রশ্নগুলো আছে। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমাদের হোম টাস্কগুলো দিচ্ছি না, তোমাদের হোয়াটসঅ্যাপে হোম টাস্কগুলো দিয়ে দিচ্ছি। এছাড়াও লাস্টে একটা ক্লাস থাকবে, আমার ভিডিও ক্লাস থাকবে, অডিও ভিডিও ক্লাস থাকবে, যেখানে হোম টাস্ক থাকবে, শুধু চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দেবো। এই প্রশ্নগুলো বাড়িতে বসে করতে হবে। ওগুলো হচ্ছে হোম টাস্ক অর্থাৎ অ্যাক্টিভিটি টাস্ক, মডেল টাস্ক, ওগুলো দেবো। ওগুলো তোমরা বসে বসে বাড়িতে করবে। এছাড়া তোমাদের পিডিএফ করে যে ছোটো প্রশ্নগুলো পাঠাচ্ছি সেগুলোও বাড়িতে বসে করে আমাকে অ্যান্সারগুলো পাঠাবে হোয়াটসঅ্যাপে। যার নেই ফোন করে আমাকে জানাবে। যাই হোক, আমরা এখন আসছি পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈচিত্র্যের কারণ নিয়ে আলোচনা করতে। তোমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে কিছু আলোচনা করতে গিয়ে বলেছি মৌসুমী বায়ু হচ্ছে প্রধান ভূমিকা পালন করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের জলবায়ুতে সব কিছুকে মূল বা প্রধান প্রভাব বিস্তার করে মৌসুমী বায়ু। এছাড়াও অনেক উপাদান আছে যেগুলো পশ্চিমবঙ্গের জলবায়ুকে কী করে নিয়ন্ত্রণ করে। জলবায়ুর বৈচিত্র্য বলতে কী বুঝি? বৈচিত্র্য মানেই সবসময় মনে রাখবে বিভিন্নতা বা পার্থকীকরণ বা পৃথকীকরণ বা ভিন্ন ভিন্ন, ইংরেজিতে বলি ডাইভার্সিটি। তাহলে বৈচিত্র্য বলতে কী বুঝছি? তাহলে পশ্চিমবঙ্গের পুরো ম্যাপটা যদি আমি সামগ্রিক দেখি, উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম যদি আমরা ম্যাপটাকে দেখতে পাবো, উত্তর থেকে দক্ষিণে গেলে এক ধরনের জলবায়ুর পরিবর্তন চোখে পড়বে। আবার পূর্ব থেকে পশ্চিমে গেলে আর এক ধরনের জলবায়ুর বৈচিত্র্য চোখে পড়বে, অর্থাৎ জলবায়ুর ভিন্নতা চোখে পড়বে। যেমন এইখানটা বেশ ঠান্ডা ঠান্ডা জলবায়ু, এখানটা কিছুটা উষ্ণ গরম প্রকৃতি, এখানে কিছুটা সমভাবাপন্ন প্রকৃতি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলবায়ুর মধ্যে পার্থক্য রয়েছে, অর্থাৎ জলবায়ু উপাদানগুলোর মধ্যে পার্থক্য রয়েছে বলে জলবায়ুর প্রকৃতিরও পার্থক্য রয়েছে। আমরা বলেছি ঠিকই উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় মৌসুমি, তবুও যদি একটু ভিতরে নিখুঁতভাবে ঢুকি দেখা যাবে অনেক জায়গায় উষ্ণ নেই, শীতল আছে, ক্রান্ত নেই, উপক্রান্তীয় আছে, অর্থাৎ বৈচিত্র্যতা রয়েছে। সেই বৈচিত্র্যের কারণগুলো বা নিয়ন্ত্রকগুলো আলোচনা করব। তোমরা জানো একটা আলু মাখা, আলু মলা যেটাকে বলি স্থানীয় ভাষা, আলু মাখা বলি, আলুর দোলা করতে গেলে লবণ নিয়ম, একটা নির্দিষ্ট পরিমাণ লবণ দরকার, নির্দিষ্ট পরিমাণ লঙ্কা দরকার, নির্দিষ্ট পরিমাণ তেল, মাস্টার অয়েল বা সরষের তেলের প্রয়োজন বা পেঁয়াজের প্রয়োজন, অনিয়নের প্রয়োজন, দিয়ে আমরা আলু মাখা করি। তাহলে আলু মাখা করতে গেলে বিভিন্ন উপাদানগুলো বা কম্পোনেন্ট বা এলিমেন্টগুলো দিয়ে আমরা কিন্তু আলু মাখা তৈরি করি। সেরকম পশ্চিমবঙ্গের জলবায়ু যে তৈরি হয়েছে, জলবায়ু যে বৈচিত্র্য তৈরি হয়েছে বিভিন্ন উপাদানের সহযোগিতা, বিভিন্ন উপাদানগুলো মিলে জলবায়ুকে বৈচিত্র্য করেছে। সেই উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অক্ষাংশগত বিস্তার। প্রথম যে পয়েন্টটা আলোচনা করব তার নাম কি? অক্ষাংশগত বিস্তার। তাহলে জলবায়ু বৈচিত্র্যের কারণ বা জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ, কোন জলবায়ু? পশ্চিমবঙ্গের। কিন্তু আমরা কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ু সাপেক্ষে পড়ব পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রক বা জলবায়ু বৈচিত্র্যের কারণ। প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করবো বলেছিলাম সেটা হচ্ছে অক্ষাংশ। যাকে বলা হয় ল্যাটিটিউড, LATITUD, ল্যাটিটিউড বা অক্ষাংশ। এই অক্ষাংশ কিভাবে পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করেছে? কিন্তু একটু ভেবে দেখবে, অক্ষাংশ নিয়ন্ত্রণ করে না। অক্ষাংশের অবস্থান থাকার জন্য সূর্যরশ্মির পত্তন কোণ কিন্তু অক্ষাংশ ভেদে কিন্তু পার্থক্য হয়, তাই অক্ষাংশ ভেদে উষ্ণতার পার্থক্য হয়। তাই জন্য আমরা অক্ষাংশ পয়েন্ট দিয়ে বোঝাচ্ছি। কিন্তু
অন্যভাবে বললে বলা হয় সূর্যরশ্মি পত্তন করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের নিচ দিয়ে মানে দক্ষিণ দিয়ে একবারে গেছে 21 ডিগ্রি উত্তর, কত বললাম 21 ডিগ্রি উত্তর অক্ষাংশ রয়েছে। একেবারে উত্তর মানে দক্ষিণ দিক থেকে যদি আস্তে আস্তে উত্তর দিকে যাই, আমরা দেখতে পাবো একেবারে সীমানাতে যে শেষ হয়েছে অক্ষরেখাটি বা অক্ষাংশটি, সেটা হচ্ছে 27 ডিগ্রি। অর্থাৎ এখানে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি অক্ষাংশ রয়েছে। যদি এটা 21 ডিগ্রি 30 মিনিট ধরা হয় উত্তর, এটা 27 ডিগ্রি 10 মিনিট মানে একটা চিহ্ন, এক ডট চিহ্ন, এটা উত্তর। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত 21 থেকে 27 ডিগ্রি মধ্যে অবস্থান করছে পশ্চিমবঙ্গ। তাহলে ভেবে দেখো নিরক্ষরেখার কাছাকাছি কি আছে, দক্ষিণ দিকটা। নিরক্ষরেখা থেকে উপর দিকে কি আছে, উত্তর দিকে বা উত্তর দিকটা। তাহলে দক্ষিণ দিকটা যে অংশ তারা নিরক্ষরেখার দিকে আছে। বিশেষ করে আবার মাঝখান দিয়ে বলেছিলাম একটু আগে বা আগের ক্লাসে যে 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তীয় রেখা আছে। তাহলে কর্কটক্রান্তীয় রেখা যদি থাকে তাহলে এখানে সূর্যরশ্মি প্রায় লম্বাভাবেই পড়ে, বিশেষ করে 21শে জুন তারিখে। অর্থাৎ সূর্যের উত্তরায়ণ এখানে বা দক্ষিণায়নের শুরু এখান থেকেই হয়, আবার উত্তরায়ণের শেষ সীমা এখানেই হয়। তাহলে এখানটা সূর্যরশ্মি আনাগোনা আছে বা সূর্যরশ্মি বা সূর্যের যাতায়াত আছে। তাহলে এখানে সূর্য যেখানে কাছাকাছি আছে এবং সূর্যের যাতায়াত আছে বলে এখানে উষ্ণতা কিন্তু যথেষ্ট বেশি। কিন্তু এই অংশ থেকে যত উত্তর দিকে যাব কিছুটা হলে উষ্ণতা কম হবে, কারণ সূর্য থেকে অনেকটা দূরের রাস্তা বা সূর্য থেকে অনেকটা দূরত্ব বাড়ার জন্য সূর্যরশ্মি বায়ুমণ্ডল অনেকটা ভেদ করে যাবে এবং একটু তির্যক হলে অনেকটা জায়গা জুড়ে পড়লে তাপমাত্রা কম উৎপন্ন করে। তাহলে আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে যে অক্ষাংশ কিভাবে তাহলে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করলো না, অক্ষাংশের উপর সূর্যরশ্মি পত্তন করে নির্ভর করছে। এই অক্ষাংশের সাপেক্ষে নিচটা হচ্ছে উষ্ণ ক্রান্তীয় অঞ্চল, উপরটা হচ্ছে উপক্রান্তীয় অঞ্চল। অর্থাৎ অক্ষাংশ পশ্চিমবঙ্গের দুটো অঞ্চল ভাগ করলো, একটা হচ্ছে ক্রান্তীয় মানে দক্ষিণ দিকটা যেটা ক্রান্তীয় লিখে নেব, দেখা যাচ্ছে না হয়তো বোর্ডে লিখে নাও। পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশটা ক্রান্তীয় করেছে আর পশ্চিমবঙ্গের উত্তর অংশটাকে করেছে উপক্রান্তীয়। তাহলে পশ্চিমবঙ্গে নিচের দক্ষিণে ক্রান্তীয় এবং উত্তর উপক্রান্তীয় জলবায়ু পার্থক্য করে ফেলেছে এই অক্ষাংশ। তাহলে অক্ষাংশের ভূমিকাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে জলবায়ুকে অক্ষাংশ নিয়ন্ত্রণ করলো। তবে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গকে আমরা বলি উষ্ণ জলবায়ু, কারণ উষ্ণতা উপক্রান্তীয় হলেও মোটামুটি উষ্ণতা থাকে যথেষ্ট, উত্তরে পার্বত্য অঞ্চল বাদে। যাই হোক, এবারে যে পয়েন্টটা বলবো বৈচিত্র্যের কারণ হিসেবে 2 নম্বর যে পয়েন্টটা বলবো, পয়েন্টটা হচ্ছে ভূমির উচ্চতা। কি বলবো 2 নম্বর ভূমির দেখে অল্টিটিউড বলি আমরা, কি বলি অল্টিটিউড, ALTITUD বা হাইট অফ ল্যান্ড বা ভূমির উচ্চতা বলি বা অল্টিটিউডও বলি। ভূমির উচ্চতাটা কীভাবে পশ্চিমবঙ্গ জলবায়ুকে নিয়ন্ত্রণ করে না, আমরা একটা জেনারেল ল বা সূত্র জানব। কী ল বা কী নিয়ম না, দেখা গেছে প্রতি 1000 মিটার, 1000 মিটার মানে 1 কিলোমিটার ম্যাট্রিক পদ্ধতিতে, 1000 মিটার মানে 1 কিলোমিটার ম্যাট্রিক্স পদ্ধতিতে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উচ্চতা মানে উপরে উঠা যায় তত কিন্তু উষ্ণতা কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে মানে যদি ভূপৃষ্ঠ 0 মিটার হয়, 0 মিটার ভূপৃষ্ঠ, এখান থেকে যত উপরে উঠবো তত কিন্তু উষ্ণতা কমতে থাকে। একটা হিসেবে দেখা গেছে যে 1000 মিটার বা 1 কিলোমিটার একই কথা, ভূপৃষ্ঠ থেকে 1000 মিটার বা 1 কিলোমিটার যদি উপরে উঠি তাহলে উষ্ণতা কমে যাবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। কোনো কোনো বইতে 6.5 ডিগ্রি আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তো 6.5 বা 6.4 বলবে। আর 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমছে কত মিটারে, 1000 মিটার বা 1 কিলোমিটার। একটা সাধারণ নিয়ম রুল, তাহলে 1 কিলোমিটার যদি 6.4 কমে, 2 কিলোমিটার উপরে উঠলে কত কমবে 12.8। এইভাবে কিন্তু যত উপরে উঠবো 1, 2, 3, 4 তত কিন্তু উষ্ণতা কমতে থাকবে। এবারে একটা প্রশ্ন, যদি
তুমি ভূমিতে থাকো আর একজন অনেক উঁচুতে থাকে, ধরো 4 কিলোমিটার ঊর্ধ্বে, ধরলাম 4 কিলোমিটার ঊর্ধ্বে তোমার বন্ধু আছে, আর তুমি আছো ওই ভূমিটার বা ওই উঁচু ভূমিটার নিচে আছো, অর্থাৎ তুমি 0 মিটার কাছে আছো বা সামান্য 5 মিটার 10 মিটার 20 মিটার হাইটে আছো। তাহলে পর্বতের উঁচুতে আছে 4 কিলোমিটার একজন বন্ধু, 4 কিলোমিটার উঁচুতে আছে একজন বন্ধু, তুমি আছো 0 মিটার বা ভূমিতে আছো, এবং তুমি এবং তোর বন্ধু একই অক্ষাংশে আছো। ধরলাম এটা আমার 30 ডিগ্রি অক্ষাংশ বা কোনো একটা ডিগ্রি অক্ষাংশ ধরলাম, 30 ডিগ্রি, আমি সাপোজ ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি নর্থ বা উত্তরে। তাহলে একটা 30 ডিগ্রি নর্থ বলে একটা অক্ষাংশ বা অক্ষরেখা আছে, সেই অক্ষাংশের উপর একটা ভূমি আছে, উঁচু ভূমি, তার উপরে 4 কিলোমিটার উপরে তোমার বন্ধু আছে, তুমি আছো নিচে। তোমার এখানটায় তাপমাত্রা দেখা যাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 আমি ধরলাম ওটা 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি নর্থে ভূমিতে তুমি আছো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু আছে 4 কিলোমিটার ঊর্ধ্বে, তাহলে তার তাপমাত্রা কত হবে? তখন আমরা ব্যাখ্যা করব যে স্যার কীভাবে বলবে তুমি, না স্যার 1 কিলোমিটার যদি উপরে উঠি কত করে তাপমাত্রা কমে? 6.4 ডিগ্রি করে কমে। বন্ধুটা আছে কত কিলোমিটারে? 1 2 3 4 কিলোমিটার বন্ধুটা আছে, কোথায় আছে? 4 কিলোমিটার ঊর্ধ্বে আছে বন্ধুটা। তাহলে এই জায়গাটাতে আছে, এই জায়গাতে বন্ধু আছে বা ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড আছে 4 কিলোমিটার ঊর্ধ্বে, তুমি আছো ভূমিতে, ইউ আছো। উষ্ণতা কত? 20 ডিগ্রি সেলসিয়াস, অক্ষাংশ কত? 30 ডিগ্রি নর্থ। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ভূমিতে আছে, 1 কিলোমিটার উঠলে কত কমবে? 6.4 ডিগ্রি সেলসিয়াস কমবে। কার থেকে কমবে? 20 ভূমিতে আছে, 20 থেকে 6.4 কমে যাবে। আবার একটু যদি উপরে উঠি আবার 6.4 কমবে, আবার উপরে উঠলে 6.4 কমবে, আবার উপরে উঠলে 6.4 ডিগ্রি সেলসিয়াস কমবে। তাহলে 6.4 6.4 6.4 6.4 কবার কমবে? 4 বার। তাহলে উষ্ণতা কত কমলো আমাদের জানার বিষয়। না, উষ্ণতা কমছে 6.4 গুণিতক 4 কিলোমিটার, কেন 1 কিলোমিটার যদি 6.4, একটা কিলোমিটার বললাম, কিলোমিটার 6.4 হয়, তো 4 কিলোমিটার কত হবে? 4 4 16 6, হাত রইল 1, 4 4 16 6, আর 4 6 24 1 25, 25.6 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যাবে। তাহলে এখান থেকে উষ্ণতা কমার হারটা কত হলো? তাহলে 6.4, উষ্ণতা ওই হারে কমে গিয়ে উষ্ণতা কত দাঁড়াবে? না 25.6 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যাবে। কিন্তু এখানে আছে কত? 20 ডিগ্রি, এখানে কত আছে? 20 ডিগ্রি। এখান থেকে কমে গিয়ে তাহলে কত হবে? না বিয়োগ করো, 20 ডিগ্রি থেকে 25.6 ডিগ্রি বাদ দাও, আসছে 5.6 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মাইনাস আসবে। কি আসবে? মাইনাস। ভেবে দেখো, 20 ডিগ্রি ভূমিতে আছে, সেই 20 ডিগ্রি থেকে 25.6 ডিগ্রি সেলসিয়াস যদি বাদ দেই তাহলে আসছে কত? না আসছে -5.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এইটা হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে উষ্ণতা 5.6 ডিগ্রি সেলসিয়াস হবে, কিন্তু মাইনাস থাকবে, মাইনাস চিহ্নটা অবশ্যই দেবে। তাহলে উষ্ণতা কী হলো? হিমাঙ্গের নিচে নেমে গেল, উষ্ণতা হিমাঙ্গের নিচে নেমে গেল। একটু কাজে গেছিলাম, এক্সট্রিমলি সরি। যাই, তাহলে এখানে কমে গিয়ে -5.6 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তাহলে এই উষ্ণতা যে কমে গেল, তাহলে এখানে হিমাঙ্কের উষ্ণতা এসে গেছে। তাহলে এখানে জলীয়বাষ্প কী হবে বলো? জলীয়বাষ্প জলকণায় পরিণত হয়ে যাবে না বরফ হবে? জলীয়বাষ্প জলকণা হয়ে বরফ হয়ে যাবে। মাইনাসে জানো তোমরা হিমাঙ্ক তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রির নিচে, অর্থাৎ মাইনাসে যদি রান হয় তাপমাত্রা, তখন কিন্তু জল কিন্তু বরফে পরিণত হবে। অর্থাৎ এখানে তুষারপাত দেখা যাবে, বরফের স্তূপ দেখা যাবে, হিমবাহ দেখা যাবে। বোঝা গেল? সেই রকম পশ্চিমবঙ্গের কোথায় এরকম ঘটনা ঘটে আমরা জানবো। পশ্চিমবঙ্গে কোথায় এরকম ঘটনা ঘটে তোমরা জানো? কোথায় এরকম উচ্চতা বেশি আছে, হাইট বেশি আছে, কোথায় বলো তো? পড়েছো, পার্বত্য অঞ্চলে পড়েছো। ও আচ্ছা, উত্তর পার্বত্য অঞ্চলে, ঠিক বলেছো।
তার উত্তরে পার্বত্য অঞ্চল যেখানে আছে আমরা দার্জিলিং বলি, টাইগার হিল আছে কিংবা সান্দাকফু আছে, সিংহলীলা পর্বতশ্রেণীর উপরে আছে আর কি সান্দাকফু, সেখানে দেখা যায় ভূমির নিচে শিলিগুড়িতে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বাংশে থাকে না, তার থেকেও কম হয়। কারণ যত উপরে উঠবো দেখা যাচ্ছে 36-30, 3630 আছে সান্দাকফু মিটার, মানে প্রায় 3.6 কিলোমিটার। কত? 3.6 কিলোমিটার হাইট আছে সান্দাকফু। সেই সান্দাকফুর উপরে তাহলে কী হবে? যদি এখানে 20 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেখানে কমে যাবে না প্রায় 4 কিলোমিটার, সেখানে তাপমাত্রা প্রায় মাইনাস আছে, -1-2 ডিগ্রি, অথবা 0 কাছাকাছি থাকবে। যদি 20 ডিগ্রি সেলসিয়াস নিচে হয়, যদি 25 হয় তাহলে মাইনাস আসবে না, ওই 1-2 ডিগ্রি হবে বা 3 ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে পর্বতের উঁচু অংশে উষ্ণতা কম হয় আর পর্বতের নিচু অংশে উষ্ণতা বেশি হয়। এই জন্য উত্তরের পার্বত্য অঞ্চল যে রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চল, সেখানে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের উপরের দিকে ঠান্ডা অনেকটা বেশি, অর্থাৎ শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির, কিন্তু নিচটা কিছুটা উষ্ণ প্রকৃতির। অর্থাৎ শিলিগুড়ির তাপমাত্রা বেশি, কিন্তু দার্জিলিংয়ের টাইগার হিল বা ঘুমের বা কালিম্পংয়ের তাপমাত্রা কিন্তু একটু বেশি, কম, তাপমাত্রা একটু কম উপরে। তাহলে ভূমির উচ্চতা তাপমাত্রা বৃদ্ধিতে বা ভূমির উচ্চতা তাপমাত্রা কমাতে সাহায্য করলো। নেক্সট পড়বো আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে যার ভূমিকা যথেষ্ট রয়েছে, সেটা হলো হিমালয়ের ভূমিকা। পশ্চিমবঙ্গের জলবায়ুতে কার ভূমিকা আছে? হিমালয়ের। হিমালয়ের কি ভূমিকা আছে না, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল একেবারে রয়েছে উপরে রয়েছে, পশ্চিম পার্বত্য অঞ্চলে একেবারে রয়েছে এখানে দার্জিলিং পার্বত্য অঞ্চল, এটা দার্জিলিং পার্বত্য অঞ্চল রয়েছে, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চল, অর্থাৎ হিমালয় রয়েছে। হিমালয়েরই অংশ, হিমাচলের একটা পার্ট হিমাচলের একটা অংশ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে, যার নবীন ভঙ্গিম পার্বত্য অঞ্চলের একটা অংশ। এইটা এমন প্রহরীর মতন দাঁড়িয়ে রয়েছে হিমালয়টা, যা আমাদেরকে কি কি সাহায্য করছে? আমাদের সাহায্য করছে 1 নম্বর, পশ্চিমবঙ্গের উত্তর তল কত বলেছিলাম? 27 ডিগ্রি। তার উত্তর দিকে যদি যাওয়া যায়, মানে আরও যদি পশ্চিমবঙ্গ ম্যাপের উত্তর দিকে যাওয়া যায়, চীন পেরিয়ে যাওয়া যায়, তাহলে সাইবেরিয়া পড়বে। সেই সাইবেরিয়া মেরু অঞ্চলের কাছাকাছি থেকে ঠান্ডা শীতল বাতাস ছুটে আসে আমাদের চীনের দিকে, চীন দিয়ে এসে পশ্চিমবঙ্গ তথা ভারতে প্রবেশ করতে চেষ্টা করে, অর্থাৎ যদি হিমালয়কে অবস্থান করে। আর এইভাবে চীন থেকে যদি ঠান্ডা বাতাস বা সাইবেরিয়া থেকে ঠান্ডা বাতাস ছুটে আসে, যদি হিমালয় এইভাবে অবস্থান করে আমাদের এখানে পশ্চিমবঙ্গ তথা ভারতকে বা পশ্চিমবঙ্গকে বেশ ঘিরে রেখেছে এই হিমালয়। ফলে এই শীতল বাতাস বা ঠান্ডা বাতাস উত্তর থেকে যেটা আসছে হিমালয় অবস্থান থাকার জন্য এখানে কিন্তু শীতল বাতাসটা ঢুকছে না। তাহলে প্রহরীর মতো হিমালয় উত্তরে দাঁড়িয়ে উত্তর থেকে আসা, মেরু অঞ্চল থেকে আসা, সাইবেরিয়া থেকে আসা শীতল বাতাসকে, ঠান্ডা বাতাসকে আসতে কিন্তু বাধা দিচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে প্রবল শৈত্যর হাত থেকে বাঁচাচ্ছে কিন্তু এই হিমালয়। বুঝতে পেরেছ? 2, তাহলে একটা হিমালয় একটা ভূমিকা বললাম, শৈত্যর হাত থেকে বাঁচাচ্ছে। 2, এই হিমালয় অবস্থান করার জন্য আমি একটু আগে বা আগের ক্লাসে বলেছি যে এইখান থেকে মানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, গিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে তরাই ডুয়ার্স অঞ্চলের উপরের দিকে গেলে উত্তরে পার্বত্য অঞ্চল আছে পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চল, সেখানে গিয়ে ধাক্কা মারে, দিয়ে কী করে না সেখানে গিয়ে বৃষ্টিপাত ঘটায়। কী বৃষ্টিপাত? শৈলতকে বৃষ্টিপাত। পর্বতের এরকম অবস্থান আছে, মৌসুমী বায়ু গেলে দক্ষিণ পশ্চিম গিয়ে পর্বতে এখানে ধাক্কা মেরে উপরে উঠে এখানে বৃষ্টিপাতটা প্রচুর ঘটায়, সুপাশে কিন্তু কম বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ চীনের দিকটা বৃষ্টিপাত কম হয়, কিন্তু এই দিকটা বেশি শৈলতকে বৃষ্টিপাতটা হয়ে থাকে। তাহলে শৈলতকে বৃষ্টিপাতের জন্য পশ্চিমবঙ্গের উত্তরে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল এবং তরাই ডুয়ার্স অঞ্চলে অত্যাধিক বৃষ্টির জন্য কার ভূমিকা রয়েছে? হিমালয়ের ভূমিকাটা রয়েছে, না থাকলে তো বাধা পেত না, তাই না? 3 নম্বর, হিমালয় একটা উচ্চ পার্বত্য অঞ্চল, অর্থাৎ উচ্চতা কেমন? যথেষ্ট বেশি, উচ্চতা বেশি। হিমালয় উচ্চতা বেশি না বেশি না? বেশি। তাহলে একটা কি ভূমির উচ্চতা যথেষ্ট বেশি। ভূমির উচ্চতা বেশি হওয়ার জন্য ওই পর্বতের উপরের দিকে, অর্থাৎ দার্জিলিংয়ের উপরের দিকে, অর্থাৎ টাইগার হিলের দিকে, ঘুমের দিকে বা সান্দাকফুর দিকে তাপমাত্রা একটু কম হয়, শীতল প্রকৃতির হয় তাপমাত্রা, নাতিশীতোষ্ণ শীত নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়, এবং শীতকালে কখনো কখনো কোনো বছর মাইনাস তাপমাত্রা হয়, যে বছর হয় সেখানে সে বছর কিন্তু তুষারপাত হয়।
অর্থাৎ উচ্চতা থাকার জন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে গিয়ে ওই পর্বতে উত্তর পার্বত্য অঞ্চল পর্বতের উঁচু অংশে তুষারপাত মাঝে মাঝে দেখা যায়। এছাড়া আর একটা ভূমিকা আছে, যখন শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু ব্যাক করে তখন কিন্তু উত্তর পূর্ব মৌসুমী ব্যাক করার সময় শুষ্ক বাতাসকে নিয়ে আসে, জলীয়বাষ্পহীন বাতাস আসে। কিন্তু শীতকালটা এই সময় এখানে প্রচুর ঠান্ডা পড়ে বলে পার্বত্য অঞ্চলে ওই ঠান্ডা প্রচুর, শীতল প্রচুর, তাই উচ্চচাপ থেকে বায়ু যখন আসে তখন ওই ঠান্ডা বাতাসকে বয়ে নিয়ে আসে। অর্থাৎ শৈত্য বাতাসটা উত্তর পার্বত্য অঞ্চল থেকে এসে দক্ষিণবঙ্গকে অনেকটা শীত প্রদান করে, অর্থাৎ শীতলীকরণ করে ফেলে। এর একটা ভূমিকা আছে ওই পার্বত্য অঞ্চল থাকার জন্য। তাহলে আমরা হিমালয়ের ভূমিকাটা করলাম, ভূমির উচ্চতা বললাম। এবারে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব। এটা পড়িয়ে দিয়েছি, তবু একবার বলবো। 4 নম্বর, মৌসুমী বায়ু ভারতের জলবায়ুকে পশ্চিমবঙ্গের জলবায়ুকে বৈচিত্র্যপূর্ণ করেছে। কে বললাম? মৌসুমী জলবায়ু। কিভাবে করেছে না, মৌসুমী বায়ু আমরা জানি পশ্চিমবঙ্গের জলবায়ুকে বেশি পরিমাণে প্রভাবিত করে, বা পশ্চিমবঙ্গের জলবায়ুকে বেশি প্রভাব বিস্তার করে রেখেছে কি মৌসুমী বায়ু। অর্থাৎ পশ্চিমবঙ্গের জলবায়ুতে কতটা বৃষ্টিপাত হবে বা পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাতের স্থায়িত্ব, বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের বন্টন এবং বায়ু প্রবাহের দিক, এছাড়া পশ্চিমবঙ্গের উষ্ণতা, ঋতু পরিবর্তন বা বায়ুর উষ্ণতা, বায়ুর দিক ইত্যাদি ইত্যাদি যা বললাম সব, বায়ুর দিক, বায়ুর উষ্ণতা, বৃষ্টিপাত, বৃষ্টিপাতের পরিমাণ, বন্টন ইত্যাদি সব কিছুকে নিয়ন্ত্রণ করে কিন্তু মৌসুমী বায়ুর আগমন আর মৌসুমী বায়ুর প্রত্যাগমন এবং তার বন্টন। অর্থাৎ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যখন মৌসুমে প্রবেশ করে বৃষ্টিপাত প্রচুর হয়, আবার যখন বেরিয়ে যায় বৃষ্টিপাত হয় না, শুষ্ক শীতকাল থাকে। এছাড়াও মৌসুমের খামখেয়ালিপনার জন্য পশ্চিমবঙ্গে বন্যা ও খরাও হয়ে থাকে। তাহলে মৌসুমের ভূমিকা একটা থাকছে, আগেও বলেছি। ঠিক আছে, 4টা পয়েন্ট বললাম। 5 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সমুদ্রের প্রভাব। অর্থাৎ আমাদের সি বা সমুদ্রের কি প্রভাব আছে। আমরা জেনারেলি একটা কনসেপ্ট জানি বা তোমরা জেনে রাখো যে সমুদ্রের পাশাপাশি যে জেলাগুলো আছে পশ্চিমবঙ্গে, সমুদ্রের পাশাপাশি যে জেলাগুলো আছে, ধর সুন্দরবন মানে দক্ষিণ চব্বিশ পরগনা বা পূর্ব মেদিনীপুর, এই যে জেলাগুলো আছে, সমুদ্রের পাশাপাশি জেলাগুলো বা হাওড়া, হুগলি, পাশাপাশি জেলাগুলোতে কি দেখা যায় না সমুদ্রের কাছাকাছি অবস্থান করেছে, ফলে ওখানে সমুদ্রবায়ু প্রবেশ করছে দিনের বেলা, আবার রাত্রিবেলা স্থলবায়ু বেরিয়ে যাচ্ছে। তাহলে সমুদ্রবায়ু স্থলবায়ু অবাক মেলামেশা চলছে প্রত্যেক দিনই চলছে। ফলে এখানকার পরিবেশটা নয় বেশি উষ্ণ হয়ে পড়ছে, নয় বেশি শীতকাল আবার শীত হয়ে পড়ছে। তাই পরিবেশটা কেমন থাকে, সমুদ্রের কাছাকাছি যদি পরিবেশ থাকে, সমুদ্রের কাছাকাছি যদি কোনো অঞ্চল অবস্থান করে তার পরিবেশ থাকবে সমভাবাপন্ন জলবায়ু। সমভাবা মানে বুঝতে পারছো, শীতও বেশি অনুভব করছি না, ভাবছি না, আবার গরমও বেশি ভাবছি না, সমানভাবে দুটোকে ইকুয়ালভাবে দুটোকে ভাবছি, তাই সমভাবাপন্ন জলবায়ু। অর্থাৎ এখানে চরমতা, ক্লাইম্যাক্সিটি নেই। কিন্তু সমুদ্র থেকে যত দূরের দিকে যাব, আস্তে আস্তে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই দিকে যাব বা এই দিকটা মুর্শিদাবাদের দিকটা যাব, তত কিন্তু গ্রীষ্মকালে বেশি গরম বোধ হবে, শীতকালে বেশি শীত বোধ হবে বা মনে হবে, শীতকালে বেশি শীত, গরমকালেও বেশি গরম। তাহলে এই গরম আর শীত মাত্রাটা বেশি, অর্থাৎ চরমতা বা ক্লাইম্যাক্সিটিটা বেশি। অর্থাৎ সমুদ্র থেকে যত দূরে যাব, সমুদ্র থেকে যত দূরে, অর্থাৎ একটা সমুদ্র থেকে আমি কোনো দূরে যাচ্ছি, একটা দূরত্ব, কোনো স্থান, ধরো এ স্থান হতে পারে বা বি স্থান হতে পারে, ধরলাম একটা বি স্থান আর এটা আছে এ স্থান। তাহলে সমুদ্র থেকে সমুদ্র থেকে দূরত্ব হলো এ, সমুদ্র থেকে দূরত্ব বি, কোন স্থানটা কাছে আছে না, এটা কাছে আছে। এই স্থানটাতে চরমতা কেমন হবে, এইটা আমি চরমতা স্কেল লিখলাম। চরমতা স্কেল কেমন হবে না, চরমতা কম হবে। অর্থাৎ দূরত্ব কম হলে চরমতা কম, যত দূরেও যাব তত চরমতা বাড়তে থাকবে। অর্থাৎ চরমতার সাথে পজিটিভ রিলেশন। কি বললাম, সম্পর্কটা তাহলে কি বুঝলাম, সমুদ্র থেকে দূরত্বের সাপেক্ষে বা সমুদ্র থেকে যত দূরত্ব বাড়বে চরমতা তত বাড়বে, তাই পজিটিভ বলেছে। এ বাড়লে সে বাড়ে। কিন্তু সমভাবাপন্ন কিন্তু উল্টো, সমুদ্র থেকে যত দূরে যাব তত সমভাবাপন্ন কিন্তু
কমে যাবে। অর্থাৎ দূরত্ব বাড়লে সমহাপন্নটা কমে যাচ্ছে, সেটা কিন্তু নেগেটিভ রিলেশন। আমরা চরমতা দিয়ে বলেছি বলে আমি বলেছি পজিটিভ রিলেশন। বোঝা গেল? অর্থাৎ আমাদের কলকাতা, পূর্ব মেদিনীপুরে যদি দীঘা ধরি, বা আমাদের মন্দারমণি ধরি, বা তাজপুর ধরি, বা সুন্দরবনে যদি কাকদ্বীপ, বকখালি বা সাগরদ্বীপ ধরি, এগুলো কিন্তু সমুদ্রের কাছাকাছি রয়েছে। তাই এদের জলবায়ুটা কেমন? সমাপন্ন। কিন্তু দূরে চলে আদ্রা চলে যায়, পুরুলিয়া আদ্রা, বীরভূমের শান্তি নিকেতন যদি চলে যাই, তাহলে কি দেখা যাবে? সেখানে পরিবেশটা, বা বাঁকুড়া বোরজলা যদি চলে যাই, সেখানে দেখা যাবে পরিবেশটা কেমন? চরমতা ভাব বোধ হবে। গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে যায়, শীতকালে প্রচুর শীত পড়ে। তাহলে বোঝা যাচ্ছে সমুদ্র থেকে দূরত্বের প্রভাবটা কীভাবে কাজ করছে। নিশ্চয়ই বুঝেছ, লিখে রাখবে কিন্তু। তাহলে সমুদ্রের প্রভাবটা আমরা আলোচনা করলাম। এবারে যে বিষয়টা আলোচনা করব, লাস্ট মাটি বা মৃত্তিকা। লাস্ট মাটি বা মৃত্তিকা, যাকে সয়েল বলি। কি বলি? সয়েল, SOIL। সয়েল মানে কি? মাটি বা মৃত্তিকা। কিভাবে সাহায্য করে? ওটা বোধহয় 5 নম্বর পয়েন্ট নয়, 6 নম্বর পয়েন্ট হবে। কিভাবে প্রভাব বিস্তার করে? না, আমাদের পশ্চিমবঙ্গের এই অঞ্চলে যদি দেখি, আমরা যদি পশ্চিমবঙ্গের এই অঞ্চলে দেখি, তাহলে দেখা যাবে এই অঞ্চল হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। বিশেষ করে বীরভূম থেকে শুরু করে বাঁকুড়ার পশ্চিম অংশ, বীরভূম এবং পুরুলিয়া পুরোটা, এবং বাঁকুড়া, বীরভূম বললাম, এবং ঝাড়গ্রাম, বর্ধমান কিছু অংশ, এই অঞ্চলগুলোতে ল্যাটেরাইট মাটি দেখা যায়। ল্যাটেরাইট মাটি এমন একটা বৈশিষ্ট্য আছে, ল্যাটেরাইট মাটিকে তো আমি চললাম যে পৃথিবীতে একটা ফিজিক্সের ল আছে, বা তোমরা জানো সবাই, যে বস্তু উত্তম শোষক সে বস্তু কিন্তু উত্তম বিকিরক। অর্থাৎ যে তাড়াতাড়ি গরম হয় সে আবার তাড়াতাড়ি শীতল হয়। তাকে ব্ল্যাক বডি ক্যারেক্টার বলে, মানে কৃষ্ণ বস্তু। যে পুরোটা শোষণ করতে পারে, পুরোটা আবার ইমিটেট করতে পারে, মানে নিশ্চিত করতে পারে। ঠিক আছে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য ওই রকমই আছে, যে গরমকালে বা দিনের বেলা প্রচুর পরিমাণে সূর্যরশ্মি পেয়ে তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে পড়ে, আবার রাত্রিবেলা তাড়াতাড়ি কী হয়ে পড়ে? শীতল হয়ে পড়ে। বা গ্রীষ্মকালে বেশি পরিমাণে গরম হয়ে ওঠে, ফলে গরমের তীব্রতাটা বেশি হয়। আবার শীতকালে এই তীব্রতাটা কমে যায়, কারণ শীতকালে তাড়াতাড়ি শীতল হয়ে যায় ওই মাটিটা। অর্থাৎ ল্যাটেরাইট মাটির অবস্থান থাকার জন্য ওর কিন্তু চরমতা অনেকটা বেশি হয়। অর্থাৎ শীতে বেশি শীত, গরমে বেশি গরম মনে হচ্ছে। কিন্তু এই অঞ্চলের পলি মাটিগুলোতে কিন্তু বেশি শীত নয়, বেশি গরমও বোধ হয় না। এটা আমাদের জানার বিষয়। যাই হোক, তাহলে আমরা জলবায়ু বৈচিত্র্যের তারতম্যে কতগুলো কারণ আমরা বললাম। এবারে যে বিষয়গুলো আমরা একটু আত্র পড়ব, সেটা হচ্ছে যে বৈচিত্র্যের কারণের পর আমরা ঋতু বৈচিত্র্য বলে একটা বিষয় আছে। তোমরা একটু বইটা দেখবে কিভাবে লিখতে হয় বা পড়তে হয়, দেখে নিলাম। আমরা পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য পড়বে, দ্বিতীয় বিষয় ঋতু বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য মূলত 4টি ভাগে ভাগ করা যাবে। কটি ভাগে? বৃষ্টিপাতের পরিমাণ, বায়ু প্রবাহের দিক, মৌসুমের স্থায়িত্ব, বা মেঘাচ্ছন্নতা, যাই ধরি না কেন, বিভিন্ন বৈশিষ্ট্যকে আমরা অবলম্বন করে পশ্চিমবঙ্গের ঋতুকে 4টা বৈচিত্র্য বা 4টা ঋতুতে আমরা ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সামার সিজন বা গ্রীষ্ম ঋতু, একটা বর্ষা ঋতু, একটা হচ্ছে শরৎ ঋতু, আর একটা আমরা শীত ঋতু বলবো। তাহলে 4টা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এই 4টা ঋতু পশ্চিমবঙ্গে আমরা উল্লেখ করেছি। আরও 2টো ঋতু আছে বাংলায়, নাম হচ্ছে হেমন্ত আর বসন্ত। সেটা ঢুকে যায় কোথায়? না, শরৎ ও শীতের মাঝখানে একটা ঋতু আছে, ওই 1 মাস 1.5 মাস 2 মাস, এখন তো প্রায় দেখাই যায় না জলবায়ু পরিবর্তনের কারণে। তবুও ধরে নিলাম শরৎ ও শীতের মাঝখানে একটা কি আছে? না, শরৎ ও শীতের মাঝখানে আছে আমাদের হেমন্ত আছে। আবার শীতের শেষ, মানে গ্রীষ্মের শুরু হবে, সেই সময়টা কি আছে? বসন্ত আছে। অর্থাৎ ঋতু বৈচিত্র্যটা একটা সাইক্লিক আকারে ঘটে। সাইক্লিক বলতে, যদি এখানে গ্রীষ্মকে আমি ধরি, একটা গ্রীষ্ম লিখলাম, তারপরে আসবে কে? না, বর্ষা আসবে, আমি সাইকেল ধরছি, সাইক্লিক মানে চক্র আকারে। তারপরে কে আসবে? শরৎ ধরছি, শরতের পর কে আসবে? আমাদের শীত আসবে, শীত, দেখতে পাচ্ছ, শীত, বা শীতের পর আবার গ্রীষ্ম আসে। তাহলে সাইক্লিক আকারে যদি দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি? যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর কি শীত দেখতে পাচ্ছি। এই যে শরৎ আর শীতের মাঝখানে যারা ঢুকে যাচ্ছে তার নাম হচ্ছে হেমন্ত বলছি।
আর গ্রীষ্ম আর শীতের মাঝখানে ঢুকেছে সেটা হচ্ছে বসন্ত বলছি। এই না 6টা ঋতু আমরা বলি, কিন্তু ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে 4টা ঋতু। এই 4টা ঋতুতে কী কী বৈচিত্র্য দেখা যায় আমরা একটু দেখে নেব। এগুলো পড়াতে গেলে অনেকটা সময় লাগবে, ভিডিওগুলো অনেক ব্রড হয়, তোমাদের কাছে এই ভিডিওগুলো নেওয়াটাও চাপ হয়ে যায়। যাই হোক, তবুও আলোচনা করছি, একটু দেখো। প্রথম যে ঋতুর কথা বলবো সেটা হচ্ছে প্রথমে 1 নম্বর গ্রীষ্ম বা সামার সিজন। সামার সিজন লিখতে পারি, গ্রীষ্ম লিখলেই ভালো। গ্রীষ্মটা স্থায়িত্বগত, মানে আমরা এভাবেই পড়বো। প্রথমে গ্রীষ্ম ঋতু লিখলাম, তার কতগুলো পয়েন্ট আমরা আস্তে 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 করে আমরা দেখে নেব। প্রথম পড়বো স্থায়িত্ব। তাহলে প্রথম পয়েন্টটা কি পড়বো? কতদিন থাকছে। এবং 2 নম্বর এর সামগ্রিক প্রকৃতি কেমন। সামগ্রিক প্রকৃতি মানে সামগ্রিক মানে পুরোটা, এই পুরো ঋতুটা কি প্রকৃতি, উষ্ণ প্রকৃতি না আর্দ্র প্রকৃতি না উষ্ণ শুষ্ক প্রকৃতি, এটাই আমাদের জানার বিষয়, এই জন্য বলবো প্রকৃতি। নেক্সট জানবো উষ্ণতা। তাহলে স্থায়িত্ব, প্রকৃতি, উষ্ণতা। আবার একটা পয়েন্ট জানবো, সেটা হচ্ছে বৃষ্টিপাত। আর একটা জানবো বায়ু প্রবাহ। আর আরও যদি পড়বো মনে করি, আরও যদি পড়তে চাই, তাহলে বায়ুর চাপও পড়তে পারি। আরও একটা যদি পড়বো যে বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্য কতগুলো পয়েন্ট আকারে প্রত্যেকটা ঋতু পড়বো। স্থায়িত্ব, প্রকৃতি, উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, বায়ুর চাপ এবং বিশেষ বৈশিষ্ট্য। এইভাবে প্রত্যেকটা ঋতুতে আমরা পড়ব। প্রথম যদি আমরা গ্রীষ্মটাকে দেখি, গ্রীষ্ম তার স্থায়িত্ব কতদিন, মানে গ্রীষ্মকালটা কতদিন থাকে। তোমরা জানো মার্চ মাসের মাঝামাঝি থেকে আমাদের কিন্তু গরম শুরু হয়ে যায়। অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত, অর্থাৎ মার্চ টু জুন। তাহলে মার্চ থেকে জুন মাস, মার্চের প্রায় 15 মানে 15 তারিখ মনে রাখবে, জুনের প্রায় 15 তারিখ পর্যন্ত, বা জুন মাসটা পুরোটাই চলে যায় বাবা। আজকালে আর সেই 15 তারিখ নেই, জুন পুরো গ্রীষ্মের মধ্যে ঢুকে বসে আছে, আমার বর্ষা জুনেও শুরু হয়নি। যাই হোক, মার্চ ও জুন এই সময়টার মধ্যে থাকছে আমাদের গ্রীষ্মকালের স্থায়িত্ব। এই সময় পরিবেশটা সামগ্রিক কেমন পরিবেশ আমাদের জানতে হবে। পরিবেশটা কেমন না, এই সময়টা দেখা গেছে তীব্র উষ্ণ এবং তাপ প্রবাহযুক্ত পরিবেশ রয়েছে। কি রয়েছে? তীব্র উষ্ণ, তার প্রকৃতি কি? তীব্র উষ্ণ রয়েছে এবং তাপ প্রবাহ দেখা যায়, মানে তাপের প্রবাহ দেখা যায়, গরম প্রবাহ, উষ্ণ বাতাস প্রচুর। যেমন এখন যে আমি পড়াচ্ছি, এই মুহূর্তে কি মাস? একটা এপ্রিল চলছে, মানে গরমে বসে আছে, আমি কিন্তু ঘেমে যাচ্ছি। ওই ফ্যান চালিয়ে আমি কিন্তু কিছুটা ঠান্ডা হচ্ছে, এবং এই আমার দরজার ভিতর দিয়ে বা জানলা দিয়ে গরমের বাতাস ঢুকছে, এই তাপপ্রবাহ সৃষ্টি হচ্ছে। এই সময়টা আমরা বিলং করছি কিসে না, সামার সিজনে বিলং করছি। বুঝে গেল? তাহলে এই সময়টা কি বলবো? তাহলে উষ্ণ এবং তাপপ্রবাহযুক্ত। এবং এর মাঝখানে একটা মাস আছে মে মাস। কি মাস? মে মাস। মার্চ এপ্রিল মে, মে মাসটা হচ্ছে আমাদের জলবায়ুতে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে উষ্ণতম মাস। লিখে রাখবে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে উষ্ণতম মাস কোনটা না, মে মাস। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা স্থায়িত্ব পড়লাম আর প্রকৃতি বললাম। এবার পরের পয়েন্ট একটু উপরের দিকে পড়ছি। তাহলে পয়েন্টটা লিখে নাও কিন্তু, যে উষ্ণতা। উষ্ণতা কেমন না, এই সময় উষ্ণতা যথেষ্ট বেশি হবে, একটা স্বাভাবিক। কেন না, এই সময়টা সূর্য কোন দিক থেকে কোন দিকে আসে, বারবার আগেও পড়িয়েছি আমি ক্লাস, এইটা আমার ক্লাস যারা করেছে। তাছাড়া আমি যখন কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি দ্বিতীয় চ্যাপ্টার পড়েছিলাম 9-এর, মানে পৃথিবীর গতিরূপে পৃথিবীর গতিসমূহ পড়িয়েছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে নিউক্লিয়ার থেকে সূর্য উত্তর দিকে চলে। তখন 21শে মার্চ থেকে সূর্য উত্তর দিকে আস্তে আস্তে চলতে শুরু করে, 3 মাস ধরে যাওয়ার পরে 21শে জুন তারিখে, 3 মাস কেন, মার্চ এপ্রিল মে জুন, 3 মাস ধরে সূর্য উত্তরায়ণটা হচ্ছে, এবং 21শে জুনে সূর্য লাস্ট সম্ভাবিক রয়েছে। আর এখানেই রয়েছে আমাদের কি, পশ্চিমবঙ্গ রয়েছে। কে রয়েছে? পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে গেছে, মানে পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। ফলে উত্তরায়ণের মধ্যে কোন সময় হচ্ছে?
সূর্যের উত্তরায়ণ জুন মাসে হচ্ছে, আর পশ্চিমবঙ্গে জুন মাসে কি তাপটা তাহলে বাড়ছে। তাহলে জুন মাসে তাপ বাড়তে গেলে তাহলে মার্চ মাস থেকে সূর্য কোন দিকে যাওয়া শুরু করেছে? উত্তর দিকে। তাহলে মার্চ মাস থেকে এপ্রিল মে আস্তে আস্তে সূর্য উত্তর দিকে আসছে, মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকটাকে আস্তে 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 উষ্ণ করছে। অর্থাৎ উষ্ণতা বাড়ার মূল কারণ সূর্যের উত্তরায়ণ। এই সময় সূর্যের উত্তরায়ণ জন্য উষ্ণতা বাড়ে। এবং এই সময় দেখা যাচ্ছে দিন বড় রাত ছোট। দিনের বেলা যে পরিমাণ সূর্য রশ্মি ঢোকে, রাত্রিবেলা সেই পরিমাণ তাপ কিন্তু আউট গোয়িং মানে বেরিয়ে যেতে পারে না। রাত ছোট হওয়ার জন্য তাপটা কিন্তু থেকে গেল, সারপ্লাস হয়ে গেল। পরের দিন আবার সূর্য উঠলো, আবার তাপ বাড়লো, সেই তাপটা আবার রাত্রিবেলা বেরোতে পারলো না। অর্থাৎ দিনের পর দিন তাপ একটু একটু করে জমতে জমতে বেশ তাপদাহ গ্রীষ্ম শুরু হয়, বা গ্রীষ্ম দেখা যায়। বিশেষ করে মে মাসটা প্রচুর গরম হয়ে ওঠে। এই মার্চ এপ্রিল থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে মে মাসে প্রচুর গরম হয়। তাহলে এই সময় গড় তাপমাত্রা দেখা গেছে যে গড় তাপমাত্রা প্রায় দেখা যায় 30 থেকে 35 ডিগ্রি। এই সময় কি উষ্ণতা দেখা যায় যে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গড় তাপমাত্রা দেখা যায়। তবে আমাদের যে হিমালয় আছে মানে দার্জিলিং পার্বত্য অঞ্চল, সেখানে উষ্ণতা কিন্তু 15-20 ডিগ্রি এবং কাছাকাছি থাকে, শীত শীত ভাব আছে একটু অল্প। আর আমাদের এই দক্ষিণ দিকগুলো বা মালভূমি অঞ্চলটা তো প্রায় 35-40 হয়ে যায় মালভূমি অঞ্চলটা। আর দক্ষিণবঙ্গে বিশেষ করে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এখান থেকে 25-35 এর মধ্যে কিন্তু রান করে তাপমাত্রাটা। 30-32 তো গল্প, 30-32 প্রায় থাকে তাপমাত্রা। এই সময় যথেষ্ট কী থাকে আমাদের বেশি থাকে। বিশেষ করে দেখা গেছে আসানসোল বলে একটা জায়গা আছে, তোমরা জানো আসানসোল কোথায় রয়েছে? বর্ধমান। এই যে বর্ধমান যে রয়েছে এখানে, বর্ধমানে আসানসোল বলে একটা জায়গা রয়েছে আসানসোল। সেই আসানসোল কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয় গ্রীষ্মকালে। তাপমাত্রা আসানসোল যথেষ্ট বেশি হয়, প্রায় 48-50 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়। এছাড়া তোরাং বলে একটা জায়গা আছে পুরুলিয়ার। তোরাং কি বললাম মনে হবে? পুরুলিয়ার তোরাং বলে একটা জায়গা। তোরাং তয়কার রয়াকার অনুসা তোরাং, কোথায়? পুরুলিয়ার জেলার তোরাং। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান, উষ্ণতম স্থান মনে রাখবে কিন্তু। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি? তোরাং। হয়েছে? লিখে নিচ্ছে। এবারে আমরা বলবো উষ্ণতার পরে কি আসবো না এরপরে আসবো এখানকার প্রকৃতিটা কেমন না। লিখেছিলাম বোধহয় বৃষ্টিপাত। এই সময় বৃষ্টিপাতটা কী হয়? বৃষ্টিপাতটা মূলত খুব কম। কারণ বৃষ্টিপাত কম বলছিলাম যে মৌসুমী বায়ু এই সময় ঢোকে না। মৌসুমী বায়ু ঢুকবে তার পরিবেশ তৈরি হয়। এই জন্য এটাকার নাম বলে অনেক সময় এই কালটাকে বলে, মানে এই যে গ্রীষ্মকালটাকে বলে প্রাক মৌসুমী কাল। এই যে মে জুন মাস বললাম না, এই যে মার্চ থেকে মে জুন পর্যন্ত এই যে গ্রীষ্মকালটাকে প্রাক মৌসুম। প্রাক মৌসুম মানে মৌসুমী বায়ু আসার আগের অবস্থা। এই সময় কী হয়? বৃষ্টিপাতটা প্রায় হয় না, কারণ মৌসুমী এই সময় প্রবেশ করে না। তবে মাঝে মাঝে কালবৈশাখী জনিত কারণে অল্প বৃষ্টি হয়ে থাকে। বৃষ্টিপাতের পরিমাণ দেখা যায় প্রায় 10 সেমি থেকে 15 সেমি বৃষ্টিপাত হয়ে থাকে এই সময়টা। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটা কম। এখানে বায়ু প্রবাহটা কেমন হয় না? বায়ু প্রবাহ যদি দেখি আমরা, নেক্সট পয়েন্ট, বায়ু প্রবাহ যদি দেখি তাহলে দেখা যাবে এই সময় কিন্তু ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের উত্তর দিকটা, বিশেষ করে আমাদের মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই জায়গাগুলোতে আস্তে আস্তে উষ্ণতা কিন্তু বাড়তে থাকে। বাড়তে থাকা মানে ওগুলোতে নিম্নচাপ তৈরি হয়। অর্থাৎ একসঙ্গে বায়ুর চাপটাও পড়ে নেব। এই সময় কী হয়? বায়ুর চাপটা যথেষ্ট কমতে থাকে, কারণ বায়ু উষ্ণ হয়, হালকা উপরে ওঠে, ফলে বায়ুর চাপ কমতে থাকে। অর্থাৎ সমুদ্র থেকে বায়ুটা প্রবেশ করে অথবা উত্তরে পার্বত্য অঞ্চল থেকে শীতল বাতাসও আসার চেষ্টা করে। অর্থাৎ এখানে নিম্নচাপ তৈরি হয় বলে উত্তর দিক থেকেও বায়ু আসে, আবার দক্ষিণ দিক থেকে অর্থাৎ নিচ থেকেও বায়ু প্রবেশ করে। অর্থাৎ বায়ু প্রবাহ দেখা যায় এই সময়টা। তো বায়ু প্রবাহ দেখা যায়, তোমার এমন কিছু বেশি বায়ু প্রবাহ হয় না, অল্প মৃদুমন্দ বায়ু প্রবাহ হয়। মাঝে মাঝে এই পশ্চিম দিকে কিন্তু তীব্র গরম বাতাস প্রবাহিত হয়, লু প্রবাহিত হয় এই সময়টা কিন্তু। এছাড়া এই অঞ্চল সহ দক্ষিণবঙ্গে পুরোটা কালবৈশাখী দেখা যায় বিকেলবেলার দিকে গ্রীষ্মকালে। তাহলে আমরা বায়ুপ্রবাহ বায়ুচাপটা বললাম যে নিম্নচাপ সৃষ্টি হয় এবং বায়ুপ্রবাহ উত্তর দিক থেকেও আসে, দক্ষিণ দিক থেকে বায়ুপ্রবাহ হয়। কালবৈশাখী যখন হয় দক্ষিণ দিক থেকে ঢুকে উত্তর দিক থেকে আসে, আবার লু আবার পশ্চিম দিক থেকে বাতাস এসে লু প্রবাহিত হয়। অর্থাৎ বায়ুপ্রবাহ বিভিন্ন দিক থেকে এই সময়টা হয়ে থাকে। তাহলে আমরা কি ঋতু বললাম? গ্রীষ্ম বা পাক মৌসুমী সম্পর্কে আমরা বললাম। এবারে আমরা ঋতু বৈচিত্র্য যদি পড়ি, কি পড়বো? ঋতু বৈচিত্র্য যদি পড়ি তাহলে আমাদের পড়তে হবে, কি পড়তে হবে না? বর্ষা। অর্থাৎ রেনি সিজন বা মৌসুমি বা ডিউরিং মনসুন। আগে ছিল প্রি মনসুন বা প্রাক মৌসুমি,
এবার হচ্ছে ডিউরিং মনসুন, মানে মৌসুমি বায়ু চলবে, আসবে, বৃষ্টি ঘটাবে, বর্ষাকাল তৈরি করবে, অর্থাৎ বর্ষা ঋতু বা বর্ষাকাল বা ডিউরিং মনসুন বলে। কি বলে এটাকে? ডিউরিং মনসুন। ডিউরিং মানে চলছে বা আছে, স্থায়িত্ব আছে, মনসুন স্থায়িত্ব আছে বা মনসুন আছে উপস্থিত, সেই সময় বর্ষাকাল হবে। যেটা আমরা শেষ করেছিলাম জুন, অর্থাৎ জুনের 15 তারিখ থেকে শুরু করবো, 15 শুরু করেছিলাম, প্রায় চলবে সেপ্টেম্বর, অর্থাৎ জুনের 15 থেকে চলবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এইভাবে চলবে। কিন্তু মানে অক্টোবরে যাবো না, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত আমরা কি দেখতে পাবো, এ থাকবে। বিশেষ করে এখন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, দেখা যাচ্ছে জুনের 15 থেকে চলে যাচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু অ্যাকচুয়ালি বর্ষাকাল থাকা উচিত জুন থেকে আগস্ট, কিন্তু এখন বর্ষাটা প্রায় টেনে টেনে একটু দেরিতে ঢুকে, জুনের 15 তারিখে ঢোকে না, প্রায় জুনের শেষের দিকে ঢুকে টেনে টেনে চলে যায়, প্রায় দেখেছি সেপ্টেম্বরের মাস পর্যন্ত প্রায় চলে যায় বর্ষাকাল। কিন্তু আমাদের যে শ্রেণীভাগটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে জুনের 15 তারিখ থেকে সেপ্টেম্বর নয়, মানে আগস্ট দেওয়া আছে, কিন্তু ভাবতে হবে আগস্টে এখন থাকে না, আগস্ট পেরিয়েও সেপ্টেম্বরে চলে গেছে। কারণ ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য এখন ক্রপ ক্যালেন্ডারও আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। আমাদের যে ক্রপ ক্যালেন্ডার যে সিস্টেম আছে, আমার শস্য যে একটা নির্দিষ্ট ঋতু অনুযায়ী শস্য উৎপাদন হয়, তার যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারটাও আমাদের চেঞ্জ করতে হবে, কারণ এখন জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করবে, বসন্ত বললেই নেই, আর হেমন্ত বললেও নেই, শরৎ তো কাজ তথাই বছর, শরৎকে এখন মনে হয় বর্ষাকাল বলে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা বর্ষাকালেও এইভাবে আমরা পয়েন্টগুলো তুলব। কী কী পয়েন্ট? স্থায়িত্ব। বর্ষাকালে তাহলে কী বলবো না, স্থায়িত্ব বলবো। আর কি বলবো? স্থায়িত্ব পড়লাম তো, মানে জুন থেকে একবার আমরা বললাম আগস্ট বা সেপ্টেম্বর 15 তারিখ পর্যন্ত বললাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কি না, প্রকৃতি। এই সময়টা প্রকৃতি কেমন হবে না, উষ্ণতা কিছুটা কমে বর্ষা হলে ঠিকই, কিন্তু উষ্ণতা যথেষ্ট পরিমাণে থাকে। কিন্তু প্রায় দেখা গেছে উষ্ণতা যে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সময় থাকে। তাহলে 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকে, অর্থাৎ উষ্ণতা আছে। আর বৃষ্টিপাতও যথেষ্ট পরিমাণে মৌসুমি বায়ুজনিত কারণে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুজনিত কারণে বৃষ্টিপাতটা হয়ে থাকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য বৃষ্টিপাত হয় বলে আর্দ্র বলবো। এই সময় পরিবেশটা আর্দ্র, মানে প্রকৃতিটা বলছি আমি, আর্দ্র প্লাস উষ্ণ, অর্থাৎ এই ঋতুটাকে বলবো আর্দ্র এবং উষ্ণ পরিবেশ বা আর্দ্র উষ্ণ ঋতু। ঠিক আছে, উষ্ণ আর্দ্র ঋতু। এবার নেক্সট, তাহলে একটা প্রকৃতি বললাম। নেক্সট উষ্ণতা কি বলেছিলাম, যে যেহেতু এখানে সূর্য জুন মাসে কর্কক্রান্তি রেখা পরে পড়লো, এবার জুন থেকে জুলাই মাস আস্তে করে ব্যাক করে দক্ষিণ দিকে যাবে, কিন্তু জুলাই আগস্ট ব্যাক করতে করতে আমাদের দক্ষিণে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে, অর্থাৎ এই সময় উষ্ণতা দেখা যাবে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এবং উত্তর দিকে কিছুটা 15 ডিগ্রি সেলসিয়াসের মতন বা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হবে উত্তর দিকটা। কিন্তু সামগ্রিক উষ্ণতা যদি দেখি, গড়ে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হবে, এবং কখনো কখনো দেখা তাপমাত্রা কিছুটা কমে যায়, অনেক সময় 20-25 ডিগ্রি তাপমাত্রা হয় অতিরিক্ত একটানা বৃষ্টির কারণে। নেক্সট এখানে বলবো বায়ুপ্রবাহ। নেক্সট বায়ুপ্রবাহ কী বলবো বা বৃষ্টিপাত কী বলবো? বায়ুপ্রবাহটা বলতে এখানে বায়ুপ্রবাহটা কী হয় না, এই সময় মৌসুমি বায়ুটা প্রবেশ করবে। কেন? জুন মাস জুলাই মাস পুরো পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করেছে সূর্য এসে, ফলে জুন মাসে প্রচুর গভীর নিম্নচাপ তৈরি হয়ে আছে, ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, অর্থাৎ এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ দেখা যায়। অর্থাৎ এই সময় বলবো দক্ষিণ থেকে পশ্চিম দিক থেকে আর্দ্র বাতাস ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে প্রবেশ করে, এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে ঘটায়, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ এই সময় যথেষ্ট হয়। বিশেষ করে পার্বত্য অঞ্চলে 300 সেমি বৃষ্টিপাত হয়, পার্বত্য অঞ্চলে মালভূমি অঞ্চলে প্রায় 150 সেমি বৃষ্টিপাত হয়ে থাকে, এবং আমাদের দক্ষিণবঙ্গে হাওড়া হুগলি এই অংশটা এটা প্রায় 200 সেমি, 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত হয়, এটা 150 সেমি বৃষ্টিপাত হয়, এটা প্রায় 300 সেমি বৃষ্টিপাত হয়ে থাকে, অর্থাৎ বৃষ্টিপাত ব্যাপক এই সময় হয়ে থাকে। এবং বায়ুপ্রবাহ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহ ঢোকে, এবং ভারতের তথা পশ্চিমবঙ্গের এই অংশটা নিম্নচাপ সৃষ্টি হয়, অর্থাৎ বায়ুচাপ নিম্নচাপ বায়ুপ্রবাহ দক্ষিণ পশ্চিম, এবং তার সঙ্গে বৃষ্টিপাত যথেষ্ট হয় এবং অসমভাবে বণ্টিত হয়, 300, 200, 150 এভাবে অসমভাবে বণ্টিত হয়। তবে গড় বৃষ্টিপাত 175 থেকে 200 সেমির মধ্যে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের 175 থেকে 200 সেমি বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে আমরা এইটুকুটা জানলাম। তবে এরপরে একটা ছোট প্রশ্ন এখানে জানবো, যে সব থেকে বৃষ্টি কোথায় হয়? এখানে বক্সা পাহাড় আছে, বা বক্সার দুয়ার বলে একটা জায়গা আছে, আলিপুরদুয়ার আছে ঢেউবেলাতে,
বক্সার দুয়ার বলে একটা জায়গা আছে, এই বক্সার দুয়ারটাই হচ্ছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান বা বৃষ্টিবহুল স্থান। লিখে রাখো, বক্সার দুয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান। বক্সার দুয়ার, বক্সার দুয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান, এটা মনে রাখো। এছাড়া এইখানে একটা শুষ্কতম স্থান, মানে কম বৃষ্টিপাত হয়ে থাকে, শুষ্কতম স্থান আছে সুইসা। পুরুলিয়ার সুইসা বলে একটা জায়গা আছে, পুরুলিয়ার সুইসা, যেটা বাঘমুন্ডি ব্লকের মধ্যে পড়ে, বাঘমুন্ডি ব্লকের মধ্যে পড়ে সুইসা। এই সুইসা হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান, মনে রাখবে। এটা পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান, আর বক্সা দুয়ার পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান। লিখে রাখো, ছোট প্রশ্ন, ইম্পর্টেন্ট। এভাবে আমরা কি বলবো, শরৎটাও পড়ে নেব। একটু দাঁড়া, এবারে শরৎ। শরৎ কোনটা বুঝে নিয়েছো? শরৎ মানে যেটাকে আমরা অ্যাটম বলি, অ্যাটম শরৎ। যে সময়টা মৌসুমী বায়ু কিন্তু অনেকটা তার ক্ষমতা হারিয়ে ফেলে, মানে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে বর্ষাকালে জলে আসতে অনেকটা শেষ হয়ে যায়, ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হয়ে যায়। সেটা সেপ্টেম্বর থেকে আমরা চলে যাব নভেম্বর মাস পর্যন্ত বলি, কিন্তু নভেম্বর মাস পর্যন্ত যেতে হয় না, শরৎ প্রায় শেষ হয়ে পড়ে। অর্থাৎ শরৎকাল যেটা বলছি সেটা হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল, যেটা সেপ্টেম্বর থেকে, আমরা নভেম্বর না বলে অক্টোবর বলাটাই বেটার হবে, অক্টোবরের শেষ, অক্টোবর বলি সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত থাকে শরৎকাল। এটাকে বলা হয় মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল বা প্রত্যাগমনকাল, প্রত্যাবর্তনকাল, যেটা পোস্ট মনসুন বলে। পোস্ট মনসুন মানে মনসুনের পরবর্তী, একটা পোস্ট মনসুন। আর বর্ষাকালটা ছিল ডিউরিং মনসুন, গ্রীষ্মকালটা ছিল প্রি মনসুন। এই সময় কি হয় না, প্রত্যাবর্তনকাল কেন না, জলীয়স্পূর্ণ বাতাস ঢুকছিল বর্ষাকালের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে, বৃষ্টিপাত ঘটাতে 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 এখানে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ জলীয়বাষ্পটা কমে যাবে, তাই বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। সঙ্গে সঙ্গে সূর্য দেখবে সেপ্টেম্বর মাস সূর্য চলে গেছে নিরক্ষরেখাকে, না উত্তর দিক থেকে আস্তে আস্তে দক্ষিণ দিকে যেতে যেতে নিরক্ষরেখায় গিয়ে সূর্য কিন্তু সেপ্টেম্বরে 23শে সেপ্টেম্বরে নিরক্ষরেখায় পরে লম্বাভাবে কিরণ দিয়েছে। সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর সূর্য আবার দক্ষিণ দিকে চলে যাচ্ছে, মানে নিচের দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে মানে সূর্য, সেখানে কিন্তু উষ্ণতা বাড়ছে। আমরা উত্তরে আছি, উষ্ণতা কমে যাবে। অর্থাৎ আমাদের এইগুলো উষ্ণতা কমে গেলে চাপটা কী হবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ নিম্নচাপ ছিল আস্তে আস্তে উচ্চচাপ হয়ে যাবে। এছাড়া এখান থেকে জলীয়স্পূর্ণ বাতাস গিয়েও ওর চাপটা কমিয়ে দিয়েছে, ফলে এইসব অঞ্চলে উচ্চচাপ, হালকা হালকা পার্বত্য অঞ্চলে এই অঞ্চলে উচ্চচাপগুলো সৃষ্টি হবে। ফলে এক ধরনের বায়ু আবার ব্যাক করবে, যে বায়ুটা দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করেছিল সেইটা কিন্তু আবার ব্যাক করে উত্তর পূর্ব নামকরণ করবে। পুরোটা হয়নি এখনো, পুরো মৌসুমী বায়ুটা এখনো কি হয়নি, এটা লিখে নিচ্ছ। শরৎকাল বা সেপ্টেম্বর থেকে অক্টোবর যাকে বলা হয় মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল, লিখে নাও, লিখেছ? আচ্ছা, পয়েন্টটা এবারে মৌসুমী বায়ু ব্যাক করা শুরু করেছে, অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে, কারণ এখানে উচ্চচাপ হচ্ছে, বায়ু ব্যাক করছে। কিন্তু এখনো মৌসুমী বায়ু আসাও শেষ করেন, অল্প অল্প করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করছে। ঘটনা দেখো, শরৎকালে তাহলে মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী ঢুকছে অল্প অল্প, আবার উত্তর পূর্ব মৌসুমী ব্যাক করছে। অর্থাৎ এই সময়টা দুটো মৌসুমী বায়ুর জন্য একটা গন্ডগোলের একটা সময়। কি, একজন ঢুকছে জলীয়বাষ্প নিয়ে, আর একজন শুষ্ক বাতাস আসছে, তাহলে গন্ডগোল হবে না? তাহলে এই শুষ্ক বাতাস, এই আর্দ্র মৌসুমী বাতাস দুজন একসাথে মিলিত হবে, হলে কিন্তু এই সময় একটা নিম্নচাপ বা ঘূর্ণাবতের সৃষ্টি হয়। অর্থাৎ শরৎকালে ঘূর্ণাবতের সৃষ্টি হয় বা ঘূর্ণিঝড় হয় মাঝে মাঝে, যেটা আমরা বলি আশ্বিনের ঝড়। কীভাবে সেটা পরে বলছি। তাহলে আশ্বিনের ঝড় এই সময় দেখা যায়, মৌসুমে প্রত্যাবর্তন করে আর মৌসুমে ঢোকে। দু ধরনের মৌসুমী, একটা আর্দ্র একটা শুষ্ক নিয়ে কিন্তু আশ্বিনের ঝড়টা হয়ে থাকে। যেমন হুদ হুদ, ফাইলিন, এইসব ঝড়গুলো কিন্তু আশ্বিনের ঝড়ের নামকরণ। ঠিক আছে, এবারে যে কথাটা বলবো যে এই সময় প্রকৃতি তাহলে কেমন। আমরা যেমন সাহিত্য বলেছিলাম যে সেপ্টেম্বর থেকে চলে যাচ্ছে একবারে অক্টোবর, সেরকম এর স্থায়িত্ব বলি, স্থায়িত্ব পয়েন্টটা যে বলেছিলাম সেই পয়েন্টটা সাহিত্য বলে দিলাম। এবারে বলবো প্রকৃতি। এই সময় কিন্তু উষ্ণতা কিছুটা কমে যায়,
উষ্ণতা কী হয় শরৎকাল তো উষ্ণতা অনেকটা কমে যায় এবং রোদ্দুর ঝলমলে পরিবেশ দেখা যায় এবং হালকা হালকা মেঘ এবং সাদা মেঘ, বিশেষ করে সাদা মেঘ মানে বৃষ্টিহীন মেঘ প্রায় আকাশে আমরা দেখতে পাই। এই সময় মৃদুমন্দ বাতাস এবং আকাশ সাদা মেঘে উপস্থিত থাকে এবং মিঠে রোদ, পরিবেশটা দারুণ লাগে। শরৎ মানে একটা বিশাল সুন্দর পরিবেশ। যাই হোক, এর যদি উষ্ণতা দেখি, উষ্ণতা অনেকটা কী হবে, কম হবে। উষ্ণতা কম হবে কেন? না, সূর্য দক্ষিণ দিকে যাচ্ছে না উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে চলে যাচ্ছে, উষ্ণতা কমবে না? কমে যাবে তো। এই সময় উষ্ণতা কমে গিয়ে দেখা যায় যে উষ্ণতার পরিমাণ দেখা যাচ্ছে এই সময় গ্রীষ্মকাল বলছি সরি, উষ্ণতা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যে হচ্ছে 20 ডিগ্রি 25 ডিগ্রি, আবার কখনো মিনিমাম দেখা যাচ্ছে অর্থাৎ 20 ডিগ্রি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে, আবার কমে গিয়ে দেখা যাচ্ছে কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাচ্ছে। অর্থাৎ উত্তর ভারত অঞ্চলে 15 ডিগ্রি বা 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে, কিন্তু আমাদের সামগ্রিক যদি পশ্চিমবঙ্গে দেখি 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে, অর্থাৎ উষ্ণতা অনেকটা কমেছে। এবং দেখা যায় ভোরবেলা শিশির বা কুয়াশা, হালকা কুয়াশা বা শিশিরটা আমরা দেখতে পাই, কারণ এই সময় আস্তে আস্তে রাতটা বাড়তে শুরু করবে, দিনটা ছোট হতে থাকবে। এই বায়ু প্রবাহ কি এই সময় দুটো ধরনের বায়ু, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী, একটা উত্তর পূর্ব, অর্থাৎ দুটো বায়ুর সংমিশ্রণ এই সময় বায়ু প্রবাহটা দেখা যায়। এবং নিম্নচাপ কি বা বায়ুর চাপ কি, এখানে এই বঙ্গোপসাগরের গোড়ায় বা বাংলাদেশে বা বঙ্গোপসাগরের গোড়ায় বা নিচে আর কি, মানে পশ্চিমবঙ্গের নিচে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। কি নিম্নচাপ? ওই দুটো বায়ুর উষ্ণ আর্দ্র বায়ু আর শুষ্ক বায়ু দুটো মিলিত হয় এখানে নিম্নচাপ তৈরি হয়, যাকে ডিপ্রেশন বলি আমরা। শরৎকালে বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয় উষ্ণ আর্দ্র বায়ু এবং শীতল শুষ্ক বায়ু সংঘর্ষে বা মিলনের ফলে যে নিম্নচাপটা তৈরি হয় তাকে বলে ডিপ্রেশন। বা ডিপ্রেশন বলে দুটো বায়ু, একটা উষ্ণ আর্দ্র মৌসুমী বায়ু আর একটা হচ্ছে শীতল শুষ্ক এবং উষ্ণ আর্দ্র বায়ু মিলিত হয়ে ডিপ্রেশন বা নিম্নচাপ সৃষ্টি করে। এই নিম্নচাপ হচ্ছে এখানে আশ্বিনের ঝড় সৃষ্টি করে। শরৎকালটা মানে আশ্বিন মাস, বাংলা মাসে, সেই সময় আশ্বিনের ঝড় সৃষ্টি করে। তাহলে এই সময় বৃষ্টিপাত বললাম, আর্দ্রতা এই সময় অনেকটা কী বলা যায় কম থাকে। এই সময় আর্দ্রতা কম থাকবে স্বাভাবিক, জলে আসবো সব ঘনীভূত হয়ে গেছে, আর্দ্রতা অনেকটা কম থাকে এখানে। কিন্তু বর্ষাকালে সব থেকে আর্দ্রতা বেশি হয়, মনে রাখবে, বর্ষাকালে আর্দ্রতা সবথেকে বেশি হয়। এবারে শীতকাল বলবো। শীতকালে বলে পুরো পয়েন্টটা লিখলাম। শীতকাল যেটা উইন্টার বলি, যেটা কি বলবো আর নভেম্বর থেকে শুরু করে, নভেম্বরের 15 তারিখ থেকে শুরু করে শীত পড়তে শুরু করে দেয় হালকা হালকা, তারপর থেকে চলে শীতকালটা পুরো কত না ফেব্রুয়ারি মাস পর্যন্ত। অর্থাৎ কোনো বইতে নভেম্বর মাসটাকে ইগনোর করা আছে, কী করা আছে ডিসেম্বর থেকে একবারে ফেব্রুয়ারি পর্যন্ত। আর যে নভেম্বরটা থেকে গেছিলো সেই নভেম্বরটা আমরা কোন ঋতু বলি, সে ছকে দেখিয়েছিলাম। নভেম্বর মানে শরৎ শেষ আর শীত শুরু হবে হেমন্ত, নভেম্বরটা প্রায় হেমন্ত দেখা যায়। এখন তো বললাম না বাংলা ঋতু বৈচিত্র্য আর ঋতু নেই, শেষ হয়ে গেছে, ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য সব শেষ হয়ে গেছে। যাই হোক, তাহলে এই সময় কি হচ্ছে শীতকাল বা মৌসুমী বায়ু উত্তরকাল, পরবর্তী মৌসুমী কাল বলতে পারি। এই সময় কিন্তু স্থায়িত্বকালে বললাম কোন থেকে কোন শীতকালে স্থায়িত্বকালে কি বললাম, স্থায়িত্বকাল বললাম আমরা ডিসেম্বর টু ফেব্রুয়ারি। প্রকৃতি কেমন? এই সময় হচ্ছে শীতল মৃদুমন্দ পরিবেশ। মানে মেঘমুক্ত আকাশ এবং মৃদুমন্দ শীত বা ঠান্ডা বায়ু আমাদের গায়ে লাগে এবং এই সময় আর্দ্রতা প্রায় নেই, বৃষ্টিহীন পরিবেশ, শুষ্ক বৃষ্টিহীন এবং আর্দ্রহীন পরিবেশ এই সময় দেখা যায়, যাকে আমরা প্রকৃতি বলছি। শুষ্ক, আর্দ্রহীন এবং মেঘমুক্ত আকাশ পরিষ্কার এবং মৃদুমন্দ ঠান্ডা প্রভাব দেখা যায় এই সময়টা। ঠিক আছে, এরপরেই যে পয়েন্টটা বড় উষ্ণতা। এই সময় সূর্য দক্ষিণ দিকে চলে গেছে, কারণ ডিসেম্বর মাস, সূর্য 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখা মানে দক্ষিণ গোলার্ধে চলে গেছে, ফলে আমাদের এখানে সূর্যের প্রভাব খুব অল্প, অর্থাৎ তীর্য রশ্মি পড়েছে, আমাদের রাত বেড়ে গেছে, দিনটা এইটুকু হয়েছে, ফলে দিনে যেইটুকু সূর্যরশ্মি রাতে সব মুক্ত হয়ে যায়, বা সূর্যরশ্মি যে তাপটা গ্রহণ করে দিনে, রাতে সেই তাপটা বিকিরণ হয়ে যায়, ফলে রাত্রে তাপ বিকিরণ হলে ভূপৃষ্ঠ শীতল হয়ে যায়, শিশির কুয়াশা প্রচুর ঠান্ডা ভূপৃষ্ঠ দেখা যায়। এই সময়টা উষ্ণতা কমে যায়, অর্থাৎ শীতকালে উষ্ণতা দেখা যাচ্ছে কোনো জায়গায় 5 ডিগ্রি 7 ডিগ্রি, বিশেষ করে দার্জিলিং পার্বত্য অঞ্চলে যদি শিলিগুড়ি যাই 5 ডিগ্রি 7 ডিগ্রি হয়ে যায় তাপমাত্রা। আবার যদি আমরা মালভূমি অঞ্চল বা সমভূমি অঞ্চলে আসি দেখা যায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 10-15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে শীতকালে। তাহলে
শীতকালে এই অঞ্চলটা প্রায় থাকে 15 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এটা থেকে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই পাঁচটা। এটা থেকে বললাম 5 থেকে 7 ডিগ্রি, নিচের দিকটা উপরের দিকে হয়ে যায় 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হয়ে যায় উপরটা, অর্থাৎ উপরে 2 থেকে 3 আর নিচে 5 থেকে 7, এখানে 15 থেকে 20, এটা 15 থেকে 10, এই তাপমাত্রা হয়ে যায়। অর্থাৎ সার্বিক তাপমাত্রার দিক থেকে যদি ভাবি পশ্চিমবঙ্গের শীতকালে তাপমাত্রা 15 থেকে 20-র মধ্যেই থাকে, এর বেশি হয় না। তাহলে বায়ুপ্রবাহ এই সময় কিন্তু উল্টোমুখী বায়ুপ্রবাহ হয়। উল্টোমুখী মানে মৌসুমী বায়ু উল্টো, যেটাকে বলা হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। কোন দিক থেকে? না উত্তর দিকে। কথাগুলো শোনো, উত্তর দিক থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় এই সময়টা শীতকালে। তাহলে বায়ু প্রবাহ ঘরে কি লিখবে? বায়ু প্রবাহ লিখবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত, এবং সেটা শুষ্ক বায়ু। কি বায়ু? শুষ্ক বায়ু। এবার বায়ুর চাপের ঘরে কি লিখবে? বায়ুর চাপ কি এই সময় কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। উচ্চ চাপ মানে শীতকাল থাকে, উচ্চ চাপ থাকে। আর্দ্রতা, আর্দ্রতা বলবে একেবারে কম, আর্দ্রতা একেবারে কম, 40% বা 30% আর্দ্রতা, আর্দ্রতা একেবারে কম। থাকবে কী করে? যেইটুকু জলীয় বাষ্প থাকে সেগুলোই তো রাত্রে শিশির হয়ে যায় দীর্ঘ রাত্রে থাকার জন্য। তা আর্দ্রতা কোথায় থাকবে? এই জন্য তো মুখ, ঠোঁট, পা ফেটে যায়। আমাদের দেহ থেকে জলীয় বাষ্প বাইরে বেরোতে চায়, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কম আছে, তা বায়ুমণ্ডলে সবসময় জলীয় বাষ্প টানার চেষ্টা করবে। তাই আমাদের দেহ থেকে জলীয় বাষ্পটা প্রথমে কোন কোন জায়গা থেকে টানে? যেগুলো হচ্ছে আমাদের সব জায়গা, ঠোঁট, পায়ের গোড়ালি বা গাল, এগুলোকে ফাটিয়ে দেয় বা জলীয় বাষ্প শোষণ করে নেয়, বা গাকে উষ্ণ শুষ্ক রাখে, বেশ শুষ্কতা প্রচুর বোধ হয়, আর্দ্রতা কম থাকে বলে। তাহলে আমরা 4টা ঋতু বললাম, আর মাঝখানে বললাম না বসন্ত আছে শীতের পর, ওই যে আমরা ফেব্রুয়ারিতে শেষ করলাম, এই যে মার্চ গ্রীষ্ম শুরু হবে, সেই মার্চ মাসটা হচ্ছে বসন্ত একটা আবহাওয়া থাকে। এখন বসন্ত ঋতু পরিবর্তনের কারণে বলুন, আর জলবায়ু বৈচিত্র্যের পার্থক্যের কারণে বা জলবায়ু পরিবর্তনের কারণে এখন বসন্ত, শরৎ, বসন্ত আর হেমন্ত আমাদের বাংলা ঋতুতে প্রায় দেখাই যায় না। যাই হোক, আমরা ঋতু বৈচিত্র্য নিয়ে আমরা পড়াশোনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা পড়াশোনা করব কিছু 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্ন, সঙ্গে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এবং পশ্চিমবঙ্গের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব নিয়ে আলোচনা করব।